গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মনোজ, ভয়েস অফ ইন্ডিয়া থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আসুন জেনে নিই কিছু অজানা তথ্য। কি চেয়েছে আমাদের বর্তমান প্রতিবেশী বাংলাদেশ? দেখুন, একটা অদ্ভুত দেশ বাংলাদেশ। মামাটি মানুষ, নদীমাতৃক দেশ। সেখানকার মানুষের হৃদয়ে অগাঢ় ভালোবাসা। তারা জটিলতা কুটিলতায় কিছু বুঝতো না, জানতো না। এবং যেটা আমি দেখেছি, শশাগারা বিধাত্রীর বুকে যেমন নদী তার প্রবাল বেগ নিয়ে ছুটে চলে সমুদ্রের দিকে, গ্রামের শান্তশিষ্ট সরল মানুষেরা, এই বাঙালিরা সকাল থেকে সন্ধ্যায় কৃষিকাজে যে যার কর্মক্ষেত্রে এত ব্যস্ততার সাথে থাকে, কিন্তু তার মধ্যে সবথেকে একটা গুণের কথা, যেমন শীতকালে খেজুরের গাছের মিষ্টি রস খেলে মন মুগ্ধ হয়ে যায়, বাঙালির ঘরে ঘরে সেই মন্ত্রমুগ্ধ মনোমুগ্ধ তার ভালোবাসা কিন্তু এখনো পর্যন্ত হয়তো বিজড়িত রয়েছে। তাই তো জসীমউদ্দিনের একটা কবিতা আছে, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাই। সেই কবিতাটার যে প্রত্যেকটা ভাষা, সেই ভাষাগুলো যদি অনুধাবন করা হয়, সেই কবি কল্পনা তো দিয়ে হয়তো লিখেছে, কিন্তু সেটা তো বাস্তব। সেই বাস্তবটাকেই কবিতার মাধ্যমে তুলে ধরেছে। তাহলে সেই তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাই, সেই কবিতার প্রত্যেকটা লাইনের বর্ণনা যদি করি, তাহলে কিন্তু সেই বাংলা, সেই বাঙালি এখন কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে বিভাজিত হয়ে গেছে? আমরা তো বাঙালি, আমাদের মুখের ভাষা এক, সেটা হচ্ছে আমরা বাংলা বলি। আমাদের ধর্ম আলাদা থাকতে পারে, আমাদের মত আলাদা থাকতে পারে। কেউ হয়তো লাল কাপড় পছন্দ করে, কেউ নীল কাপড় পছন্দ করে, কেউ সাদা কাপড় পছন্দ করে, কেউ মাছ ভাত খেতে পছন্দ করে, কেউ গোশ খেতে পছন্দ করে, কেউ নিরামিষ খেতে পছন্দ করে। সেটা তার প্রত্যেকটা ব্যক্তির, তার একটা ব্যক্তিগত অভিপ্রায়। তদ্রূপ প্রত্যেকটা জাত, তার একটা প্রত্যেকটা পরিবারের একটা ব্যক্তিগত অভিপ্রায় থাকে। তার অর্থ এই নাই যে কেউ মাছ খাচ্ছে আর আমি নিরামিষ খাচ্ছি, দুজনের ভিতরে দ্বন্দ্ব হবে। কেউ লাল কাপড় পরছে, আমি নীল কাপড় পরছে, তাই আমি লাল কাপড়কে দেখতে পাবো না। কেউ হিন্দু ধর্ম পালন করছে, আমি ইসলাম ধর্ম পালন করছি, তাই আমি ইসলাম হয়ে হিন্দুকে দেখতে পাবো না, অথবা হিন্দু হয়ে ইসলামকে দেখতে পাবো না। কেন? এই সৃষ্টি করলোটাকে, সেই সুন্দর সুনিবিড় ভালোবাসার বাংলাদেশ কেন হিংসায় প্রজ্বলিত? তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতায় আছে, হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নূতন দ্বন্দ্ব, করুণা ঘন ধরণীতল, করকলঙ্ক শূন্য। সেই পৃথিবী যেখানে আজ নিত্য নূতন দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে, সেই সোনার বাংলা, সেই মধুর বাংলা কোথায় গেছে, কোথায় হারিয়ে গেছে? বর্তমান যে সরকার ওখানে বিরাজমান, শেখ হাসিনা সরকার, 5ই আগস্ট তার বিধ্বংস হয়েছে, সে চলে গেছে, কোনো দুঃখ নেই। দেখুন, চিরজীবন আওয়ামী লীগ থাকতো না, চিরজীবন যেমন আমাদের দেশে কংগ্রেসও থাকতো না, মোদী সরকারও চিরজীবন থাকবে না, এরপরে নতুন কেউ আসবে। ঠিক তদ্রূপ বাংলাদেশের একটা পরিবর্তন হয়েছে, একটা রেনেসাঁস হয়েছে, আসুক না, কিন্তু সেই আসলো বটে, কিন্তু তারপরে হিন্দুরা কি করেছে? হিন্দুদের মন্দির আক্রমণ, হিন্দুদের বাড়িঘর দুয়ার, হিন্দুদের নারী নির্যাতন, হিন্দুদের সগর্ভা নারীকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। কেন? এটা কি প্রকৃত মানুষের পরিচয়? আদৌ নয়। কোনো দেশ যদি বিধ্বংস করতে হয়, তাহলে সেখানে যদি সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে দেওয়া হয়, সেখানে পারমাণবিক বোমা মারার কোনো প্রয়োজন হয় না। একথা আমি না, একথা কোনো একজন লেখক বলে গেছেন, যে কোনো দেশকে ধ্বংস করতে হলে সেখানে শুধু ধর্মান্ধতা, ধর্মের বিষ ঢুকিয়ে দাও, মানুষ একে অপরের গলা কেটে কেটে শেষ করে দেবে। এই কারণে আমি বলতে চাই, সেই ধর্মের বিষ না ঢুকিয়ে ধর্মের প্রকৃত জ্ঞান আর একজন সুশিক্ষায় মানুষ আর সুন্দর শিক্ষা যদি দেওয়া হয়, 3টে জিনিস, সুন্দর শিক্ষা, সুন্দর মনের একটা মানুষ, সাথে ধর্ম, কি অসুবিধা? তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। তুমি তোমার রোজা করো, আমি আমার পূজা করব। রোজা আর পূজাতে কেন দ্বন্দ্ব হবে? তাই এই যে পদ্ধতির এখন সৃষ্টি হয়েছে, এই যে বিতার্কতা, এই যে হিংস্রতা, এই যে বিড়ম্বনা, একজন মানুষ হিসেবে আমি বলতে চাই যে এটা খুবই লজ্জাজনক একটা ইতিহাস।
বর্তমান বাংলাদেশ কি চাইছে তার যদি একটু গভীরভাবে অধ্যয়ন করি, তাহলে দেখতে পাবো বাংলাদেশের কিছু ইয়ং প্রজন্ম যেনারা হঠাৎ রাতারাত সেই কুড়েঘর থেকে সে নেতা হয়ে গেছে, তাদের ভিতরে কিন্তু তিনটে জিনিসের অভাব, যেটা আমি একটু বুঝি। বাবা যেহেতু পলিটিক্স করতেন তাই আমি বুঝি। একজন পলিটিশিয়ানের প্রথম কথা হলো তাকে কূটনীতি শিখতে হবে, তারপরে তাকে রাজনীতি শিখতে হবে। কূটনীতি আর রাজনীতি যদি থাকে, তার মধ্যে তাকে থাকতে হবে তাকে একটা ভালো মনের মানুষ হতে হবে। তার কাছে উঁচু নিচে ভেদভাব কিছু নেই, যে যেমন তার সাথে ঠিক তদ্রূপ ব্যবহার করতে হবে এবং সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। তাহলে রাষ্ট্রজ্ঞান থাকা লাগবে, আমাকে কূটনীতি শিখতে হবে এবং আমাকে রাজনীতি শিখতে হবে, সাথে ধর্মনীতি শিখতে হবে। আমার দেশ কি চাই, আমার দেশের কি প্রয়োজন, আমার দেশ কি করলে উন্নত হবে, আমার দেশ কি করলে মিশন আগে আসবে। মোদি সাহেব 2014-তে সেই প্রথম করলো মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, মেক ইন ইন্ডিয়া যখনই শুরু করলো তখন কত পাশ্চাত্য দেশ বলছে এখনো সাপ ধরে খাই ভারতেরা, ঘরে ঘরে পায়খানা নেই, এরা চাচ্ছে মেক ইন ইন্ডিয়া। সেই মেক ইন ইন্ডিয়া 10 বছরে পৃথিবীর বুকে চতুর্থ সামরিক শক্তি, হ্যাঁ, চতুর্থ ইকোনমিক আর্থিক শক্তি, চতুর্থ আপনার মহাকাশ শক্তি কোথা থেকে কোথায় চলে আসলো, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি। তাহলে ইউনূস সরকার সাহেবের, তিনি একজন প্রখ্যাত জ্ঞানী ব্যক্তি, নোবেল বিজয়ী একজন মহান ব্যক্তি, যাকে বলা হয় সম্রাট ব্যক্তি একজন। সেই সম্রাট তুল্য মানুষ কেন এই সমস্ত কিছু কিছু ছোট মনের মানুষকে নিয়ে সরকারকে এত বড় একটা বিতৃষ্ণার মধ্যে ফেলে দিয়েছে, যেখানে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব হচ্ছে, খ্রিস্টানে মুসলমানের দ্বন্দ্ব হচ্ছে, বৌদ্ধ মুসলমানের দ্বন্দ্ব হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, গির্জা ভাঙা হচ্ছে। কেন এগুলো হবে? আপনার দেশে কি কোনো ভালো মানুষের বসবাস থাকতে পারে না? হিন্দুরা কখনো কোনো মসজিদ ভেঙেছে? কখনো কোনো বাজে কথা বলেছে আপনার কালচার নিয়ে, আপনার সংস্কৃতি নিয়ে? তাহলে কেন এটা হচ্ছে? এটা আদৌ ঠিক নাই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সমান অধিকার, সেটা হচ্ছে তার শিক্ষা। প্রত্যেকটা মানুষের সমান অধিকার তার চিকিৎসা। প্রত্যেকটা মানুষের সমান অধিকার তার বৈশ্বিক বিচার। তার প্রত্যেকটা মানুষের সমান অধিকার তার ভাষার মর্যাদায় থাকুক, মর্যাদায় বেঁচে থাকুক, শিক্ষায় উন্নত হোক, প্রকৃত মানুষ হোক, উন্নত মানের একটা বিচার বুদ্ধিতে সে ভরপুর হোক। সারা পৃথিবীর মানুষ সেখানে আসবে। আমার বাবা একটা কথা বলতেন, গ্রামে অনেকগুলো পুকুর থাকলেও তারা যদি 5 ফুট গর্ত করে থাকে, তুমি 8 ফুট গর্ত করো, দেখবে ওই পুকুরের জল ধীরে ধীরে মাটির ভিত থেকে তোমার ভিতরে চলে আসবে, প্রয়োজনে মাছও চলে আসবে এই পুকুরে। তা ঠিক যে জ্ঞানী ব্যক্তি, তার গভীরতা যদি বেশি থাকে, তাহলে অল্প জ্ঞানী, সজ্ঞানী, কুজ্ঞানী, হ্যাঁ, দুর্জ্ঞানী, তারা কিন্তু সবাই ওই গভীর জ্ঞানের কাছে এসে হাজির হতো। ইউনূস সাহেব একজন খুব গভীরগামী ব্যক্তিত্ব। উনি যে জ্ঞানের গভীরতা অনেক বেশি, তাই তো নোবেল পেয়েছেন। সেই ব্যক্তির আশেপাশে যারা আছেন তাদেরকে উনি কি একটু প্রমোট করতে পারছেন না, যে বাবা এইভাবে করলে দেশের নাম বদনাম হচ্ছে? সবসময় মনে রাখবেন, সাদা কাপড় পরলে খুব ভালো লাগে, কিন্তু একটা কালির ছোটা যদি ফেলে দেওয়া হয়, কালির ফোঁটা, তাহলে কিন্তু সেই ফোঁটাটা তুলতে হয়তো জামাটা ফেটে যেতে পারে। এই যে দেশের বর্তমান বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যে একটা মানে কর্দমাকীর্ণ বাতাবরণ তৈরি হয়েছে, যাকে বলা হয় নোংরা আবর্জনায় ভরে দিচ্ছে বিভিন্ন পত্রকার, বিভিন্ন মিডিয়া। আমার মনে হয় যুদ্ধটা এদেশের কিছু পুস্কে আপনার রিপোর্টার, ওদেশের কিছু পুস্কে রিপোর্টার ইউটিউব খুললেই দেখবে এই যুদ্ধ লেগে গেল, এই গুলিগুলা হলো। আসলে কিন্তু তা নয়। সুন্দর একটা দুদেশ, এই বাংলাদেশ একসময় ভারতের মধ্যে ছিল, আজ থেকে 54-55 বছর আগেরই তো কথা। তার আগে পাকিস্তানের আমলে কিছু 18-20 বছর ছিল, তার আগে তো ভারতই ছিল না। তা সেই ভারতের একই মানুষ, একই সভ্যতা, একই বাঙালি, একই নদী, একই রথ, শুধু ধর্মের পথটা কিছুটা আলাদা হয়েছে। তাতে কি যায় আসে? আপনি আপনার ধর্ম করুন, আমরা একই বাতাসের নিঃশ্বাস নিই, একই নদীর জল পান করি, একই হাওয়ায় প্রশ্বাস নিই, আমরা একই বিচারে একই ভাষায় কথা বলি, তাহলে আমাদের মধ্যে বিভেদটা কোথায়? শুধু একটা জায়গায়, সেটা ধর্ম। ওটাকে সাইডে রাখুন, আপনি আপনার ধর্ম করুন, আরেকজনের ধর্ম করবে। আমার মূল মন্তব্য হচ্ছে, ইউনূস সরকার ক্ষমতায় এসে কেন দেশকে
সুশাসনের আওতায় নিতে পাচ্ছেন না। কেন ভারতের সাথে কনফ্লিক্ট আছে? কেন বর্ডারে তার কাটার জন্য তারা বাধা সৃষ্টি করবে? আমার জমির আলে আমি বেড়া তৈরি করব, খেয়াল রাখতে হবে আমার বেড়া যেন সে জমিতে না যায়। তাহলে সেখানে কেন কনফ্লিক্ট হবে? এটা একটা বৈষম্যিক বাতাবরণের সৃষ্টি করছে, যাতে দেশের মানুষের ভিতরে একটা ভারত বিরোধী মানসিকতা তৈরি হয়। খেয়াল রাখবেন, আপনার দেশের 90% বর্ডার আমাদের সাথে। এবার সব থেকে বড় কথা, পণ্য, খাদ্য, দ্রব্য, মেডিসিন, টেকনোলজি, চিকিৎসা, সমস্ত কিছুই কিন্তু ভারতের উপরে নির্ভরশীল ছিল এই বাংলাদেশ। কিন্তু কোথাও না কোথাও এটা যে এখন বর্তমানে এই যে ভারত এখন তাদেরকে ভিসা বন্ধ করেছে, বাংলাদেশ কিছু অপব্যবহার করছে, এর ফলে দুদেশেরই কিন্তু ক্ষতি হচ্ছে। ভারতের আর্থিক ক্ষতি হচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে। বাংলাদেশের নিরীহ মানুষ যারা চিকিৎসার জন্যে এদেশে আসতো, তাদের কিন্তু তাদের প্রাণ নিয়ে এখন পুঁটি মাছের প্রাণের মতো লাফালাফি করছে, ভিসা পাচ্ছে না। কত মানুষ রাস্তায় পড়ে আছে, কত আমি ভিডিও দেখি, কত মানুষের কথা হয়, তারা বলতে চাইছে যে অন্তত রোগীদের জন্য ভারত একটু রাস্তা খুলে দিক, যারা চিকিৎসা নিতে দেশ আসে। আমি চাই দুদেশের মধ্যে একটা সুন্দর সুবর্ণ অরণ্য তৈরি হোক, তুমি আমার আমি তোমার, এই কথার ভিত্তিতে আমি যেমন তোমার জন্যে, তুমিও ঠিক আমার জন্যে, আমি তোমারও আমার চাই, আমারও তোমার চাই। যদি এই মানসিকতা নিয়ে কথাবার্তা বলি আমরা, তাহলে কেন পৃথিবীর এমন কোনো, মার্টিন লুথার একটা কথা বলে গেছেন, পৃথিবীর যে কোনো সমস্যা আপনি ভাষার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে সেটাকে নিশ্চিহ্ন করতে পারেন। এবং যত বড়ই যুদ্ধ হোক না কেন, ইউক্রেন হোক, রাশিয়া হোক, ইরান হোক, তুরস্ক হোক, যেখানে যারা যুদ্ধ চলছে, যদি তারা টেবিলে বসে যদি কথাবার্তা বলে, তাহলে কিন্তু একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা পিছনে যারা লাঠি দিচ্ছে তারা কিন্তু সেটা চায় না, কারণ তাদের প্রচুর অস্ত্রের সওদাগার এর পেছনে হয়। দুটো দেশের যুদ্ধ বাঁধলো, এবার যুদ্ধে একদিনই তো শেষ হবে না। সেই যুদ্ধের যে রসায়ন, আগ্নেয়াস্ত্র, সেগুলো বিভিন্ন দেশ থেকে আসবে, ফলে সে দেশ মরবো আমরা, কিন্তু কোটিপতি হবে তারা। তাই ভারত এই যুদ্ধে কোনো রকম নিউট্রাল হয়ে বসে আছে, কাউকে সাপোর্ট করছে না। সব ভারতের একটাই কথা, তোমরা যুদ্ধ বন্ধ করো। ইউক্রেন যুদ্ধ করছে, সে সমস্ত ইউরোপ থেকে অস্ত্র পাচ্ছে, কোটি কোটি ডলার পাচ্ছে। রাশিয়ার কিন্তু হাল বেহাল হয়ে গেলেও সে কিন্তু বেটা ভ্লাদিমির পুতিন এখনো ডেটে বসে আছে, তার পিছনেও রয়েছে অনেক দেশ চুপি চুপি তাকে সাহায্য করছে। ফলে কেউ মরছে আর কেউ লাভবান হচ্ছে। এই হচ্ছে যুদ্ধের বর্তমান ভয়াবহতা। তাই আমি চাই বাংলাদেশের মানুষের যে সহজ সরল প্রাণবন্ত ভালোবাসা, আমাদেরও ভারতের যে সহজ সরল প্রাণবন্ত ভালোবাসা, আসলে আমরা তো এক। আজ থেকে 75 বছর আগে আমরা তো একই ছিলাম। সেই একই নদী, একই মাছ, একই ভাষা, একই কথা, একই হাওয়া, একই ভালোবাসা। তাহলে আমরা বিভেদটা কোথায় পেলাম? তুমি আমার চিরজীবন প্রতিবেশী থাকবে, আমি তোমার চিরজীবন প্রতিবেশী থাকবো। তাহলে সেই থাকাথাকিটাই কেন এখন কানাকানি, মারামারি, হানাহানিতে পৌঁছে যাচ্ছে? এটাকে খেয়াল রাখতে হবে। দ্বিপার্শ্বিক বার্তালাপের প্রয়োজন। প্রত্যেকটা দেশের রাজনেতারা একে অপরকে নোংরা ভাষা না বলে সেখানে মিষ্টতা, ভদ্রতা, নম্রতা, সৌহার্দ্যতা দেখিয়ে আপনাদেরকে কথাবার্তা বলা উচিত। যুদ্ধে কোনো রাস্তা হবে না। একটা কথাই বলি, বিধ্বংস ছাড়া দুটো দেশই, সে ছোট আকার বড় হোক, যুদ্ধে কেউ কখনো যুদ্ধ করে জয়লাভ করতে পারে না। হয়তো সে জমি দখল করলো, কিন্তু সেই জমি সে কিন্তু তাতে তার প্রাণ ভরবে না। তাই তো সম্রাট অশোক বলেছিলেন যে আমি কলিঙ্গ যুদ্ধ করে লক্ষ লক্ষ বিঘা, লক্ষ লক্ষ মাইল আমি জমি দখল করলাম, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করলাম, কিন্তু আমি মানুষের মন পেলাম না। তাই সে সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছিল। এই কথা আমি সবাইকে বলতে চাই যে আমরা দু দেশেই বাঙালি, আমাদের মুখের ভাষা এক, তা আমাদের ভালোবাসাটা কেন এক হবে না? তোমরা মাছ খাও, আমরাও মাছ খাই। হ্যাঁ, তোমরা ডাল খাও, আমরা ডাল খাই। তুমি যে নদীর জল খাও, সে নদীর জল আমিও খাচ্ছি। যে গঙ্গার জল এখানে, সেই পদ্মা হয়ে চলে গেছে ওখানে। হ্যাঁ, মেঘনা যেটা, সেটা ব্রহ্মপুত্র। তো এইভাবে যদি আমরা একে অপরকে এতটুক পর্যন্ত দূরে ফেলে দিই, তাহলে এই নদী, এই হাওয়া, এই জল, এগুলো বন্ধ করে দেয়া হোক। এটা কেন হবে না? সম্ভব? কখনো সম্ভব না। তাহলে এই প্রাকৃতিক পর্যায়ে একই রেখার নিচে বাস করে, একই ভাবনায় আমরা ভেবে চিনতে আছি, তাহলে সেখানে কেন আমরা লড়াই করব?
কেন আমরা সুন্দর পরিবেশের মধ্যে আসুক না বাংলাদেশের আমার দেশে এসে চিকিৎসা নিক, আসুক না ভারতের টেকনোলজি নিয়ে চলে যাক। ভারতের ইসরো গগনচুম্বী আজকে ইতিহাস করেছে, স্পেডেক্স সেখানে জয়েন করলো ডকিং করে। বাংলাদেশের শিক্ষা দীক্ষায় আরও উন্নত হোক, সেখানে জ্ঞান বিজ্ঞানের মানে ইউনিভার্সিটি তৈরি হোক, উন্নত মানের প্রকৌশলী আসুক, সেখানে সে দেশ আরও বেশি শক্তিশালী হোক জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায়, তাহলে তো সে দেশ সুবলা সুফলা হবে। সুজলাম সুফলাম হতে গেলে শুধু পয়সা দিয়ে কাজ হবে না, সেখানে চাই শিক্ষা, সেখানে চাই সংস্কৃতি, সেখানে চাই নয়া নয়া টেকনোলজি। সব কিছু থাকলেই সে দেশ একসময় পৃথিবীর বুকে রাজ করবে। ছোট্ট দেশ হলেও তার কত বড় ক্ষমতা, অনেক দেশ আছে তারা ছোট ছোট, কিন্তু তাদের এত ক্ষমতা যে ভাবা যায় না। সেই সমস্ত দেশ, একটা দেশের নাম বলছি সুইজারল্যান্ড, ছোট্ট একটা দেশ, বরফে ঢাকা থাকে। সারা পৃথিবীর যত টেকনোলজির হেডকোয়ার্টার সেখানে, যত মেডিসিনের হেডকোয়ার্টার সেখানে। হ্যাঁ, আপনারা জানেন জেনেভা কনভেনশন, জেনেভা, সেখানে সারা পৃথিবীর যুদ্ধ চুক্তি হয়েছিল। জেনেভা যেখান থেকে সারা পৃথিবীর অর্থশাস্ত্র, রসায়নশাস্ত্র, বায়োলজি, মেডিসিন, ফিজিক্স, সমস্ত কিছু সেখান থেকে কন্ট্রোল হয়। ছোট্ট সুইজারল্যান্ড। তাহলে সেই ছোট্ট সুইজারল্যান্ড যদি সারা পৃথিবীর এতগুলো তন্ত্র কন্ট্রোল করতে পারে, তো ছোট্ট বাংলাদেশ সেখানেও পৃথিবীর একটা অংশ কন্ট্রোল করতে পারবে না। তার জন্য কি চাই? প্রথমে চাই শিক্ষা, এত উন্নত মানের শিক্ষা হোক যে সারা পৃথিবী আঙুল তুলে দেখবে যে না, বাংলাদেশের শিক্ষা উন্নত। আসলেই ছিল, বাংলাদেশের ছাত্রই এদেশে কত র্যাঙ্ক করে বসে আছে, কিন্তু সেই দেশ এখন সিধা নিচে চলে যাচ্ছে। শিক্ষা, প্রথমে চাই শিক্ষা, তারপরে আসবে সেই সাথে একজন প্রকৃত পক্ষের মানুষ, যে মানুষ কোনো ধর্মের দুবিধায় সে নিজের মনকে দ্বন্দ্বের সৃষ্টি করবে না। সে একটা কথাই মনে রাখবে, সমস্ত মানুষ এক, অল মেন আর ইকুয়াল। হ্যাঁ, বাসুদেব কুটুম্বকম, সারা পৃথিবী আমার ভাই, সারা পৃথিবী আমরা একই পরিবার। আর তৃতীয় হচ্ছে যে আমাদের উন্নত প্রযুক্তি। তো প্রথমে শিক্ষা, তারপরে একজন প্রকৃতপক্ষে ভালো মানুষের প্রয়োজন, আর তারপরে থাকবে তার প্রযুক্তি। এই তিনটে জিনিস যদি পাওয়া যায়, তাহলে ওই প্রযুক্তির মাধ্যমে দিয়ে মানুষ নতুন নতুন অ্যানালিসিস করবে, রিসার্চ করবে। আর প্রকৃত মানুষ হলে সে পড়ালেখা ছাড়া আর কিছু, কোনো ধর্মদ্রোহে, কোনো জিহাদে সে পড়বে না। যারা যারা জিহাদ করেছে সে দেশ শেষ। আমি একটু আগে ভিডিওতে বলেছি, যেখানে জিহাদ হয়েছে সে দেশ শেষ। তার প্রকৃত এক্সাম্পল পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তুরান, সিরাস্ক, সমস্ত দেশ যারা যারা জিহাদ করেছে সব শেষ হয়ে গেছে। এখন তাদের উপায় কি? তারা বাটি নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, আমাকে পয়সা দাও, আমাকে পয়সা দাও, আমাকে পয়সা দাও। প্রকৃতপক্ষে ইউনূস সরকার যদি চান এই বাংলাদেশকে উন্নত মানের একটা সুন্দর সুজলাম সুফলাম বাংলাদেশ তৈরি করতে হয়, তাহলে তার শিক্ষাই হবে মেরুদণ্ড, শিক্ষা হবে জাতির উন্নতির একমাত্র মাপকাঠি। সেটা আপনার শিক্ষা। সেই শিক্ষাটা এমন কঠিনভাবে, এমন কঠোরভাবে শিক্ষাটা নেওয়া হোক যে শিক্ষা পেয়ে প্রকৃতপক্ষে বলতে পারবে যে আমি বাংলাদেশের বুয়েটের ছাত্র, আমি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি অমুক মেডিকেল কলেজের ছাত্র। সেই উন্নত মানের এডুকেশন, উন্নত মানের টেকনোলজি, আর একটা প্রকৃত ভালো মানুষ এর প্রয়োজন। এইটা যদি চাই, এই দ্বন্দ্ব, এই জাতিবাদ, এই বর্ডার বিবাদ, এসব কিছুই না। আমরা তো সব এক, মাঝখানে থাক না বর্ডার। এদেশের কবিরা ওদেশে যাবে, ওদেশের গায়ক এদেশে আসবে, এদেশের শিল্পীরা সেখানে যাবে, ওদেশের শিল্পীরা এখানে আসবে। বাইল্যাটারাল এইভাবে যদি করসপন্ডেন্সশিপ থাকে, তা আমার একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে বাংলাদেশ আগে এগিয়ে আসতে পারবে। ভারতও তার প্রতিবেশীর জন্য গর্ব অনুভব করবে। আমরা কোনো মতেই দ্বন্দ্বে বিশ্বাস করি না। ভারতের মূল মন্ত্র, আমরা সবাই এক, আমরা সবাই স্বাধীন, কিন্তু আমরা সবাই বুদ্ধিতে, বিবেকে, চিত্ততে সবে আমরা একে অপরকে ভালোবাসি। তাই তো আমরা প্রতিবেশী। বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা? ভয়েস অফ ইন্ডিয়া থেকে আমি মনোজ বিশ্বাস। ধন্যবাদ। থ্যাংক ইউ।